You are listening to Horror Shot. ওয়েলকাম টু দ্য ফার্স্ট এপিসোড অফ হরর শট সিজন 1। নমস্কার, আমি আর্য আছি আপনার সাথে এবং আপনি শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আজ থেকে শুরু হচ্ছে আমাদের নতুন একটি প্লেলিস্ট, হরর শট। আমাদের এই পার্টিকুলার সিরিজটায় আপনার জন্য থাকবে দারুণ কিছু ভয়ের গল্প প্রতি মাসে। তাহলে এখনও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, এক্ষুনি করে ফেলুন। আজ আপনি শুনবেন লেখক উদ্দীপ্ত চৌধুরীর কলমে একটি ভয়ের গল্প, কুহক। আমাদের আজকের গল্পে গল্প পাঠে রয়েছে সায়ন্তন, গল্পের সূত্রধার আমি আর্য। হরর শট সিজন 1 এপিসোড 1, কুহক। জীবনের টানাপোড়েনের মাঝে হঠাৎ যদি আপনার জীবনে এক রাজকীয় পরিবর্তন আসে, আপনি নিশ্চয়ই সেটিকে গ্রহণযোগ্য বলেই মনে করবেন। কারণ লোভ, লালসা মানুষের অধীনস্থ এক প্রকার নিকৃষ্ট সত্তা, যেটি বৈচিত্র্যপূর্ণ এবং ক্ষণে ক্ষণে তার স্বরূপ পরিবর্তন ঘটায়। রাতের বিভীষিকা সূর্যের লালিত্যে বিদায় নেয়, গ্রাস করে সময়ের ধারায় বহমান স্মৃতির পাঁক। সেই কয়েকদিনের রাজা এবং রাজত্ব লাভ যে স্যান্ডির জীবনে কিভাবে অভিশাপ বয়ে এনেছিল, আজকের গল্পটি ঠিক সেটা নিয়ে। আমাকে মুক্তি দাও, আজ আমায় মুক্তি দাও। এই তো সবে শুরু। তোমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার এই চড়া জীর্ণ নশ্বর শরীরের প্রতিটা হাড় যখন চিৎকার করে বলবে মোহিনী, মোহিনী, আমি তোমার, শুধুই তোমার। যখন তোমার বারবার সংকলনের ফলে শিথিল হয়ে পড়বে সারা শরীর, কেঁপে কেঁপে উঠবে প্রতিটা রং, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে তুমি চিৎকার করে মুক্তি চাইবে। আমি দেব না, কিছুতেই না স্যান্ডি। কিন্তু এ কি অলিক বন্ধনে বাঁধলে আমায়। ঝনঝন করে পায়ে বাঁধা শিকলের শব্দ তুলে মৃদু যেন প্রতিবাদ করে উঠল সেই অর্ধনগ্ন কঙ্কাল সার দেহটি, যার পরতে পরতে মিশে যাচ্ছে কামনার উন্মাদনা। এই তো আরেকটু, তারপর তুমি পাবে গরম খাদ্য, বিছিয়ে দেব শীতল পাটি, ঢলে পড়বে গভীর নিদ্রায়। এই বলে উঠে পড়ল পুরুষ শরীরের ওপর বসে যেই নারী, ক্রমাগত আন্দোলিত কোমর দুলিয়ে বারংবার নিচে শায়িত সেই পুরুষ দেহের ক্ষত দাঁত দিয়ে কামড়ে ধরে খাবলা খাবলা মাংস তুলে নিচ্ছিল, আর তারপর সেই ক্ষত স্থানে বুলিয়ে দিচ্ছিল প্রেমের লালিমা। ধরা তুমি পড়বেই, পড়তেই হবে তোমায়, ক্ষীণ কণ্ঠে বলে উঠল সেই পুরুষ। ততদিনে তুমি আমাদের সবার উদরস্থ হয়ে যাবে, তোমার শরীরের একটা হাড়ও অবশিষ্ট থাকবে না। না না না। কখনো কারোর জীবন নিয়ে অনধিকার চর্চা করেছেন? কিংবা বলা ভালো, সেই কয়েকদিনের রাজার ভূমিকায় অবতীর্ণ হওয়া? এই গল্পে যে রাজা হয়, সময় মতো যদি সে তার সিদ্ধান্ত বদলাতে না পারে, তাহলে তাকে হতে হয় কিছু ঘৃণ্য মানসিকতার মানুষের খাদ্য, যাদের আমরা বলি নরখাদক। স্যান্ডি ওরফে সুনন্দ সান্যাল ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার ও এক বিখ্যাত চিত্রকর। দেশে বিদেশে যার নাম বিদ্যমান, তিনি গত 1 মাস ধরে নিখোঁজ। বিগত প্রায় বেশ কিছু বছর ধরে রাজনৈতিক টানাপোড়েন এবং গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার আসামে পাহাড়ের কোলে ঘেরা ছোট্ট এই গ্রামটি, নাম ডুবাকু। মন্ত্রতন্ত্র, কালো জাদু, ডাকিনী বিদ্যায় সিদ্ধহস্ত এই গ্রামের মোড়ল। শোনা যায় প্রভূত ধনসম্পত্তির অধিকারী তিনি। কোথা থেকে সেই অর্থ উপার্জন হয় সেটা অবশ্য সঠিকভাবে কেউ বলতে পারে না। গভীর রাতে যখন এই নিঝুমপুরি জনমানব শূন্য হয়ে যায়, হাজারো শূন্যতা ঘিরে থাকে সেই গ্রামের প্রতিটি কাঠের বাড়ি, তখন সে আসে মোহিনী।
তাকে অবশ্য ঠিক অপদেবতা বলা চলে না, সে নিতান্তই এক হাড় মাংস সর্বস্ব মানুষ। তবে লোকমুখে শোনা যায় তার বয়স নাকি প্রায় 200 বছর। আদিবাসীদের এই গ্রামটিতে কোনোদিন নাকি মৃত্যু আসে না। কোনো এক অজানা অভিশাপ বয়ে নিয়ে চলেছে এই আদিম জনগোষ্ঠী, যা ব্যাখ্যাতীত। তবে জনশ্রুতি প্রচলিত আছে এই গ্রামে বাইরের দুনিয়ার প্রবেশ নিষেধ। যদি কেউ স্বইচ্ছায় আসেও ফিরে যাওয়ার কোনো উপায় নেই, কারণ সেই মোহিনী এক অপরূপ লাবণ্যময় নারী, যার চোখের দিকে একবার তাকালেই যে কোনো পুরুষ তাকে পাওয়ার জন্য উন্মত্ত হয়ে উঠবে, আর তারপর তার জীবনে নেমে আসবে এক অভিশাপ। দৈহিক মৃত্যু ঘটলেও তার আত্মা চিরতরে বন্দী হয়ে থাকবে সেই অচেনা অজানা নারী শরীরের আগ্রাসী কামে। কাম এমন এক রিপু যা আমাদের সৃষ্টি এবং ধ্বংস দুটি কাজেই সমানভাবে ব্যবহৃত। অসীমের মাঝে অনন্ত, দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটে চলেছে এক অজানা পথিক গ্রামের পাথুরে পথ ধরে। মোহিনী, মোহিনী, কোথায় তুমি? কালচক্রের সেই মোহময় সীমায় দাঁড়িয়ে তোমার অপেক্ষায় না জানি কত শতক ধরে। আমার যে বেঁচে থাকা শুধুমাত্র তোমার উষ্ণতায় নিজেকে তৃপ্ত করতে। মোহিনী, কোথায় তুমি মোহিনী? উন্মাদের মতো ঘুরতে ঘুরতে অবশেষে সে এসে দাঁড়ায় এক পাহাড়ি উপত্যকার মাঝে। সামনে গভীর গিরিখাত, পাহাড়ের পাকদণ্ডি বেয়ে নেমে গেছে মৃত্যুর হাতছানি। হঠাৎ সে বাতাসে কান পেতে কি যেন শুনল, এক টানা ঘর ঘর শব্দ, ঠিক যেন কোনো মেশিন চলেছে যার ভেতর পিষ্ট হচ্ছে হাড় সর্বস্ব কোনো এক শরীর, যে শরীরে একসময় প্রাণ ছিল, যে শরীর স্বপ্ন দেখত, মুক্ত বিহঙ্গের মতো উড়তে চাইতো এই খোলা আকাশ জুড়ে। আমি 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 আসছি, আমি আসছি মোহিনী, আমি আসছি। এক পা করে সে এগিয়ে যেতে থাকে সেই পাহাড়ি খাদের সামনে, আর তক্ষুনি পেছন থেকে এক হাঁচকা টানে সে মাটিতে গড়িয়ে পড়ে। কি গো, শুনছো? ওঠো, এই মানুষটাকে নিয়ে আর পারা গেল না। দিন রাত শুধু কাজ আর কাজ। সময় পেলে পড়ে পড়ে নাক ডাকবে, আর আমি বললেই দোষ। বলি, বিয়েটা করেছিলে কেন শুনি? দূর দূর, আমারই মতিভ্রম হয়েছিল। যেই উন্মাদ মানুষটিকে ভালোবেসেছিলাম। ওঠো, চাটা খেয়ে উদ্ধার করো আমায়। মিষ্টি আর উষ্ণিসের বিয়ে হয়েছে প্রায় 1 বছর হতে চলল। প্রথম দিকের দাম্পত্য জীবনে বেশ একটা উষ্ণতা থাকলেও তা ধীরে ধীরে শিথিল হতে থাকে। তবে এই সরল লেখক মানুষটার মনটা বড্ড জটিল, এর তল পাওয়া ভারী মুশকিল। তবুও মিষ্টি তাকে ভীষণ ভালোবাসে। বিছানায় শুয়ে এক হাতে টান দিয়ে জড়িয়ে ধরল সে মিষ্টিকে। কি ম্যাডাম, আমার উপর এত রাগ? আসলে কাল রাতে জেগে লিখতে হয়েছিল কি না, তার মধ্যে আবারও সেই দুঃস্বপ্ন যেন বারবার ফিরে ফিরে আসে। সেটা অসহ্য যন্ত্রণায় ছিঁড়ে যায় মাথা। আমি দেখতেও চাই না, কিন্তু দেখতে হয়। মিষ্টি মুখে হাসি এনে বলল, ডক্টর তো বলেছেন কাজের প্রেশারে এমন হচ্ছে। ওষুধগুলো নিয়মিত খাচ্ছ তো? হ্যাঁ, খাচ্ছি, কিন্তু এই একই স্বপ্ন বারবার কেন? সে যাই হোক। আচ্ছা, একটা কথা ভাবছিলাম জানো, ভাবছি কোথাও একটা ঘুরে এলে কেমন হয়। একটু হাওয়া বোতল দরকার। তাছাড়া আমার বউটার সাথে একটু সময়ও কাটানো হয়ে যাবে। বলছিলাম কি, আসাম যাবে? প্রস্তাবটা শুনে নাকচ করতে পারেনি মিষ্টি। আজ তাই এই দম্পতি উঠেছে আসামের এক হোমস্টেতে। তবে মিষ্টি যেটা জানে না সেটা হলো 1 সপ্তাহ আগে উষ্ণিস কলেজ স্ট্রিটের একটি পুরনো দোকানে একটা স্ক্র্যাপ বুক খুঁজে পায়। বেশ পুরনো, তবে তার পাতায় পাতায় রয়েছে রহস্যের গন্ধ। তার প্রতিটা পাতায় রয়েছে কোনো এক তীর্থ অভিযাত্রীর তোলা বিভিন্ন ছবি, যিনি একসময় ছিলেন এই শহরের নামকরা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার স্যান্ডি ওরফে সুনন্দ সান্যাল, যার অকস্মাৎ অন্তর্ধান রহস্য আজও সবার কাছে রহস্যের কুয়াশায় আবৃত। গল্পের প্লটের আশায় হোক কিংবা রহস্যের টানে, আজ উষ্ণিস হাজির হয়েছে আসামের এই পাহাড়ে ঘেরা ছোট্ট গ্রাম, যার নাম ডুবাকুতে। অপরাধের সীমা লঙ্ঘন করে
যখন অতীতের কালগর্ভে বিলীন হয়ে যায় স্মৃতির মেঘমল্লার, অপরাধীর ব্লু প্রিন্ট হিসেবে পড়ে থাকে তার ঔদ্ধত্য, অহংকার। অকুতভয় সেই ব্যক্তির নাসারন্ধ্র জমাট বাঁধে টাটকা লাল তরলে। এই গ্রামে শতাব্দী প্রাচীন লাশ বহন করে চলেছে এক অত্যাশ্চর্য ঐতিহাসিক সত্তা, এক সত্য যা উদ্ঘাটনের জন্য প্রাণ দিয়েছে বহু পুরুষ। সকালের মিষ্টি রোদ এসে পড়েছে এই বাগান ঘেরা ছোট্ট হোমস্টের কাঠের বাড়িতে। মনোরম সেই দৃশ্য উপভোগ করতে করতে উষ্ণিস বলল, মিষ্টি, ভাবছি আজকে একটু বেরোবো, ফিরতে দেরি হতে পারে, তুমি বরং দুপুরে খাবারটা খেয়ে নিও। মানে তুমি একা একা এই অজানা অচেনা জায়গায় কোথায় যাবে? সাথে অন্তত আমায় নিয়ে চলো, আমি একা বসে কি করব? মিষ্টির চোখে মুখে এক রাশ বিরক্তি খেলা করছে। উষ্ণিস ধীরে ধীরে এগিয়ে এসে মিষ্টিকে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে বলে উঠল, আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিচ্ছু নাই গো। মরণ, যাও, আর ন্যাকামো করতে হবে না। জানি তুমি লেখক মানুষ, খামখেয়ালি, তবে নিজের খেয়াল রেখো। ওকে ম্যাডাম, আসি তবে। সময়টা আনুমানিক সন্ধে 6টা। পাহাড়ের কোল ঘেঁষা একটা বাড়ি থেকে ক্রমাগত ভেসে আসছে মন্ত্র উচ্চারণের শব্দ। পাহাড়ে ঝপ করে রাত নামে, তাই এই ভর সন্ধেতেও রাত্রির নীরবতা। ধুর, এই মানুষটাকে নিয়ে আর পারা গেল না। সেই সকালে বেরোলো, অথচ ফেরার নাম নেই। গেল কোথায়? হলো বিপদ টিপদ? না না, এসব কি ভাবছি? যেদিন থেকে এই স্ক্র্যাপ বুকটা পেয়েছিল সারাক্ষণ তাতেই ডুবেছিল। বলেছিল কি নাকি হাইলি কনফিডেন্সিয়াল ম্যাটার। সে নাকি ওখান থেকে কোনো গল্পের প্লট খুঁজছে, তার সাথে একটা রহস্যের উদ্ঘাটনের পথ। যদি জানতাম সেই কারণেই এখানে এসেছে, তো আমি কোনো দিনও আসতে দিতাম না। আমিও আজ দুপুরে একটু নেড়ে চেড়ে দেখলাম, যা বুঝলাম সব আজগুবি ঘটনার বর্ণমালা। এক বিন্দু বিশ্বাস হয় না। তবে আদিবাসী লোকেরা শুনেছি সাংঘাতিক হিংস্র প্রকৃতির হয়, তাও আবার তারা নাকি অমরত্ব লাভ করেছে। অল বোগাস। হ্যালো রিসেপশন, আমি মিসেস মিষ্টি চৌধুরী বলছি। বাহাদুরকে একবার পাঠিয়ে দেবেন, আর্জেন্ট। পাহাড়ের কোলে জমাট বাঁধা অন্ধকারে ঘটছে অনধিকার প্রবেশ। এক বিরাট পাথরের আড়ালে দুটো বুভুক্ষু চোখ দেখে চলেছে চলমান অশরীরীর গতিবিধি। মুহুর্মুহু ফ্ল্যাশের আলোয় আলোকিত হচ্ছে সেই ছোট্ট স্থান। তবে সবটাই সন্তর্পণে। বুকে ভর দিয়ে মানুষরূপী চতুষ্পদ হেঁটে বেড়াচ্ছে গোটা গ্রামে। ও মাই গড, তাহলে সবটাই সত্যি। এখানে নেটওয়ার্ক পাওয়া যায় না, অবশ্য গেলেও বা কী হতো? মিষ্টিকে এই গোপন অভিসন্ধির কথা জানালে বা সে ঘুণাক্ষরেও টের পেলে আসতে কি দিত? তবে মেয়েটা চিন্তা করছে, এদিকে আমারও তো ফেরার উপায় নেই। মনের মধ্যে জমা এক উন্মাদনা যে কবে কৌতূহলের রূপ নিল উষ্ণিস টেরই পেল না। এদিকে তখন কাঠের একটা বাড়ি থেকে নির্গত হয়ে চলেছে এক টানা মন্ত্র উচ্চারণের শব্দ। অদ্ভুত সেই ভাষা তার বোধগম্য হল না। সে মনে মনে শুধু অপেক্ষা করতে লাগলো সেই বহু আকাঙ্ক্ষিত মায়াবিনী নারীর, যাকে একবার চাক্ষুষ করে দেখবার আশায় ছুটে আসে পিলপিল করে কামুক পুরুষের দল। হঠাৎ দেখা গেল যে বাড়িটি থেকে মন্ত্রোচ্চারণ হচ্ছিল তার দ্বার উন্মুক্ত। সেখান থেকে বেরিয়ে আসছে একটি পুরুষ। মাথায় তার হরিণের শিং, নগ্ন গাত্র জুড়ে অসংখ্য উল্কি, পরিধেয় বলতে শুধুই শরীরের নিম্নভাগে এক টুকরো কাপড়।
তার দুটি বাহু জড়িয়ে আছে লকলকে সাপের মতো কোনো প্রাণী। সাপ, একে কি ঠিক সাপ বলা চলে? স্বয়ং দেবাদিদেব মহাদেবের গলায় শোভা পায় যেই নাগ বাসুকী, এ তো সেই সাপ নয়। খানিকটা অংশ তার সাপের হলেও তার মুখমণ্ডল এক নারীর। হ্যাঁ, নারী তো, এও কি সম্ভব? ধীরে ধীরে সেটি তার বাহুপাশ থেকে উন্মুক্ত হতেই রূপ নিল এক পূর্ণাবয়ব নারী দেহের। মাথা ভরা এক ঢাল ঘন কেশরাশি দুরন্ত হাওয়ায় উড়ছে যেন। উন্মুক্ত নগ্ন বক্ষযুগল, কটিদেশ, নাভির কাছটা একটা সাপের উল্কি, চোখ দুটো ঘন সবুজ। তাকে দেখেই সেই বাড়ির বাইরে এতক্ষণ চলাফেরা করা উন্মুক্ত ক্ষিপ্র মৃতের দল হাঁটু ভাঁজ করে বসে পড়ল। তাদের কথা হচ্ছিল অসমীয়া ভাষায়। লকলকে চেরা জিভ বের করে সেই নারী মূর্তি বলে উঠল, সবর করো, তোমাদের খাদ্য হাজির। ওই দেখো, দেখো। তার দৃষ্টি অনুসরণ করতে দেখতে পেল অনতি দূরে বসে রয়েছে এক অর্ধমৃত মানুষ। সে পুরুষ না নারী বোঝা কঠিন, তবে তার যে সুদৃশ্য কম্পমান ছায়া পরিলক্ষিত হচ্ছে তাতে বোধ হচ্ছে অবয়বটি কোনো এক পুরুষের। দীর্ঘাঙ্গ পেশিবহুল সেই শরীর সম্পূর্ণরূপে নগ্ন। মোহিনী, আমায় এবার মুক্তি দাও। এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। আমায় মুক্তি দাও। মেয়েটি আরো কাছে এগিয়ে এলো, শায়িত সেই ব্যক্তির বুকে উঠে তাকে গভীরভাবে চুম্বন করে বলল, অতই শেষ রজনী, তারপর মুক্তি পাবে তুমি। তবে তোমার আত্মা চিরতরে বন্দী হবে আমার শরীরে। আমি আবারও পান করব অমৃত সুধা। ধীরে ধীরে তাকে বাহুপাশে আবদ্ধ করে তার সাথে দ্রুত সঙ্গম করতে থাকে সেই নারী। তীব্র আন্দোলনে কেঁপে কেঁপে ওঠে দুটি শরীর। ক্লান্ত অবসন্ন সেই পুরুষ ধীরে ধীরে ঢলে পড়ে গভীর নিদ্রায়। এক শব্দ প্রতিধ্বনিত হতে শুরু করল সবার কণ্ঠ জুড়ে। এক হ্যাঁচকা টানে শরীর থেকে মাথাটাকে উন্মুক্ত করে গলগল করে বেরিয়ে আসা রক্ত পান করতে লাগলো সেই নারী। এরপর শরীরের বাকি অংশের ওপর ঝাঁপিয়ে পড়ল সেই দানবের দল। চামড়া মাংস খুবলে খেতে লাগলো তারা। এই অমানুষিক ঘটনা পর্যবেক্ষণ করতে করতে উষ্ণিস কখন যেন অন্যমনস্ক হয়ে খানিকটা সামনে এগিয়ে এসেছিল, খেয়ালও করেনি। ঠিক এমন সময় ঘটল সেই কাণ্ড যা সে স্বপ্নেও কল্পনা করতে পারেনি। পিশাচের দলের দৃষ্টি গিয়ে পড়ল পাহাড়ের কোলে আবছা অন্ধকারে দাঁড়িয়ে থাকা উষ্ণিসের ওপর। তারা বুকে ভর দিয়ে হিংস্র সাপদের মতো এগিয়ে আসতে লাগলো তার দিকে, আর সবার সম্মুখে সেই নারী। কিন্তু উধাও হয়েছে তার মোহময় রূপ। নিটোল গড়ন জুড়ে শোভা পাচ্ছে নীলাভ বর্ণের চামড়া, মাথায় ওই চুলের জায়গায় কিলবিল করছে অসংখ্য ফনা তোলা সাপ, দৃষ্টি কুটিল, সবুজ চোখে ঠিকরে পড়ছে প্রতিহিংসার আগুন। তার হাঁ করা মুখের মধ্যে দেখা যাচ্ছে সারি সারি ধারালো দাঁত, আর তারই ফাঁকে লক লক করছে এক দীর্ঘ চেরা জীব। ঠিক সেই সময় আকাশ বাতাস বিদীর্ণ করে বন্দুকের আওয়াজ শোনা গেল, সাথে একটা ল্যান্ড রোভারের শব্দ। এ কি, এখানে বন্দুক নিয়ে কে মাচাতে এলো? নিজের মনেই বলে উঠল উষ্ণিস। তাড়াতাড়ি জিপে ওঠো। আমি জানি এদের বন্দুকে কাবু করা যাবে না, তবে আমার কাছে এর উপায় আছে। আরে, এ তো মিষ্টির গলা। কিন্তু কিন্তু মিষ্টি এখানে, আর সাথে ওটা কে? বাহাদুর না? হে ঈশ্বর, তোমায় অসংখ্য ধন্যবাদ। উষ্ণিস ততক্ষণে প্রায় খাদের ধারে। এদিকে সেই ল্যান্ড রোভারটি কি একটা যেন ছড়াতে ছড়াতে এগিয়ে আসছে তার দিকে, যার স্পর্শে এসে সেই সব হিংস্র সাপেদের দল কেমন যেন চকিতে লুটিয়ে পড়ছে পাথুরে জমির ওপর। তীব্র চিৎকারে খান খান হয়ে যাচ্ছে সেই অভিশপ্ত গ্রাম।
ল্যান্ড রোভারটি এসে দাঁড়াতেই আর দেরি না করে উঠে বসল সে। স্পিড বাড়ল জিপের। আপনারা বড় বাঁচান বেঁচে গেছেন কাল, বললেন হোমস্টের মালিক তামাং গুরুং। ওই গ্রামে কেউ গেলে বেঁচে ফেরে না, তবে কার্বলিক অ্যাসিডের ব্যবহারটা বেশ উপযোগী। তারা যে সবাই ছিল নাগকন্যা মোহিনীর পূজারী, প্রতি অমাবস্যায় তারা গ্রাম থেকে হৃষ্টপুষ্ট যুবক এনে তার চরণে নিবেদন করে। সবাই ভাবে সবটা বুঝল কি, কিংবা ওই ক্যানিবালিজম, অর্থাৎ তারা নরমাংস ভোগী, কিন্তু ব্যাপারটা তেমন নয়। এই নাগকন্যা স্বয়ং অসুররাজ ধুমরিচরের একমাত্র কন্যা। সমুদ্র মন্থনের সময় যখন শ্রীবিষ্ণু মোহিনী রূপ ধারণ করে প্রতারণা করেন, তখন সেই অসুররাজের ক্রোধাগ্নি বিস্ফোরিত হয়ে জন্ম নেন এই শ্রীবিষ্ণুর মোহিনী রূপের সমতুল্য এক নারী, যিনি না মানবী না সর্পিণী, তাদের মিলিত এক রূপ। বিষ্ণুর মোহিনী রূপের যে প্রতিচ্ছবি পড়েছিল সঙ্গমস্থলে, তার সাথে যুক্ত হয় অসুররাজের তপ্ত ক্রোধ বাড়ি, জন্ম নেয় এক অদ্ভুত মায়াবিনী। এই গ্রামের মানুষ চেয়েছিল অমরত্বের অভিশাপ, তারা পেয়েছিল ঠিকই, তবে তারই সাথে পরিণত হয়েছিল সেই অর্ধ সর্পরূপী এক বিভীষিকায়। আজ তারা মুক্ত বটে, কার্বলিক অ্যাসিডের ব্যবহারে মৃত্যু ঘটেছে তাদের, তবে মোহিনী সে যে অমর। অসুররাজের বরে সে পেয়েছে অন্ধকারের আশীর্বাদ। সে আবারও ফিরে আসবে, আবারও তৈরি হবে এক নতুন সর্প বাহিনী, গ্রাস করবে এই গোটা পৃথিবীকে। এখানেই শেষ নেই, এই কাহিনী সবে শুরু। অন্ধকারের কার্নিশে জমে থাকা অতীতের পলিমাটি কখনো গড়ে তোলে এক ইতিহাসের প্রেক্ষাপট, যেখানে অনুষ্ঠিত হয় শতাব্দীর সেরা নাটক। আমরা ভেবে চলি সেসব দিনের কথা। চরিত্ররা হারিয়ে যায় কালের গর্ভে, তবুও ছেড়ে যায় না বলা গল্প কথা। মোহিনীর এই গল্প যদি এখানেই শেষ হতো তাহলে হয়তো ভালোই হতো, তবে ওই যে বললাম না, পারস্পরিক অর্থে চরিত্রের পুনর্নির্মাণ সৃষ্টির সেই আদি স্তর থেকেই হয়ে চলেছে। কিছু প্রশ্ন রয়েই গেল। মিষ্টি কি করে জানলো সেখানে সর্পমানবের দল? ঠিক একই সময় তাদের আগমন, কার্বলিক অ্যাসিড প্রয়োগ, তার চেয়েও অদ্ভুত বাহাদুরের সঙ্গ লাভ। পাহাড়ি মানুষের এমনিতে ভয় ডর একটু কমই থাকে, তাই বলে জীবনের তোয়াক্কা না করে নিজেই চলে গেল সেই বিপদসংকুল স্থানে। গতানুগতিক ছন্দে চলতে থাকা এই বিরামহীন কর্মব্যস্ততার মাঝে ক্যান্টিনের মধ্যাহ্নভোজে উপস্থিত আজ TV9-এর লাস্যময়ী রিপোর্টার তনুশ্রী। ব্যক্তিত্ব সম্পন্ন ভদ্রমহিলাকে দেখলে একদিকে যেমন প্রেম বোধ জাগে, তেমনই জাগে সম্ভ্রম। হ্যাঁ ম্যাডাম, স্যার আপনাকে একবার ভেতরে ডাকছিলেন। এক্ষুনি? এখন তো লাঞ্চ টাইম। ওকে অনিমেষ, গিভ মি 5 minutes. I will be there very shortly. দ্রুত হাতে বাকি খবরটা সমাপ্ত করে তনুশ্রী যখন বসের কেবিনে পৌঁছল, তখন সন্ধ্যের আকাশে লাল আবির ছড়িয়ে সূর্যের অন্তর্ধান ঘোষিত হয়েছে। May I come in, sir? Oh yes, Tanu. Please come. Okay, listen, যেই জন্য তোমায় ডাকা। লুক এট দিস ডকুমেন্টারি। এইটা ইউটিউবে আপলোড করা হয়েছে 9 সেপ্টেম্বর, আর আজ 18 আগস্ট। এই ডকুমেন্টারি বিশেষত্ব এই যে রিসেন্টলি একটা পর্যটকের দল আসামের ডুবাকু গ্রামে গিয়েছিল কোনো এক কিংবদন্তি মোহিনী দেখা পেতে। শোনা যায় সে নাকি সেখানকার এক মূর্তিমান বিভীষিকা। কম বয়সী তরুণের সাথে ইন্টিমেট হওয়ার পর তাকে খুন করে তার বুক চিরে নাকি রক্তপান করে। অ্যাবসলিউট রাবিশ। এই তরুণ পর্যটকরা প্যারানর্মাল ইনভেস্টিগেশনের একটা সিক্রেট অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত, যার নাম PIRO, অর্থাৎ প্যারানর্মাল ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশন। এরা বিভিন্ন হন্টেড জায়গায় গিয়ে ঘটনার সত্যতা যাচাই করে এবং তাদের নিজস্ব চ্যানেলে সেটি আপলোড করে। গত 1.5 মাস ধরে ওরা মিসিং। ওখানকার পুলিশ ফাঁড়ি থেকে জানা কয়েক কনস্টেবল নিয়ে ওসি নিজে ঘুরে এসেছেন বটে, তবে লাভ কিছু হয়নি। ওখানকার লোক বলে ওই গ্রাম নাকি অভিশপ্ত এবং মোহিনী সেখানকার গ্রাম বাসিন্দার আরাধ্যা দেবী। স্ট্রেঞ্জ, তাই না? একটানা কথাগুলো বলতে বলতে একটু দম নিলেন টিভি রিপোর্টের বোর্ড অফ ডিরেক্টর রাঘবেন্দ্র জয়সওয়াল ওরফে RJ। সমস্তটা শুনে থমথমে মুখে তনুশ্রী জিজ্ঞেস করল, হ্যাঁ, আমি আগেও শুনেছি এই খবর,
তবে আমার মনে হয়েছে এসব ভূত প্রেত সবটাই গুজব। এটা কোনো হিউম্যান অর্গান ট্রাফিকিংয়ের চক্র, যারা ওখানে যাওয়া সমস্ত মানুষদের প্রথমে অপহরণ, পরে খুন করে তাদের হার্ট, কিডনি, লিভার, চোখ এই সমস্ত বের করে চোরা দামে বিদেশে সাপ্লাই করে। আমার স্যান্ডি। তনুশ্রী কিছু একটা বলতে গিয়েও থেমে যায়। তার গলা বুজে আসে। কোনো ক্রমে গলায় ছদ্ম রাগ এনে বলে, কিন্তু স্যার, আমি তো পেজ 3 এর রিপোর্টার। আমার কাজ বড় বড় সেলিব্রিটিদের ব্যক্তিগত জীবনের খবর, স্ক্যান্ডেল পাবলিকের সামনে তুলে ধরা। আমায় তাহলে কেন ডেকে পাঠিয়েছেন? গলাটা একটু পরিষ্কার করে আরজে স্মিত হেসে বলে ওঠেন, ডিয়ার, আমি ভাবছি তোমার প্রমোশনটা করিয়ে দেব। তবে তবে আমার একটা শর্ত আছে। এবার থেকে তুমি হবে ক্রাইম রিপোর্টার, আর ডুবাকুতে এই স্ট্রিং অপারেশন হবে তোমার ফার্স্ট অ্যাসাইনমেন্ট। হোয়াট? কিন্তু আমি। হ্যাঁ, তুমি তনু, তুমি পারবে সেই রহস্য ভেদ করতে। আর সাথে যাবে ক্যামেরাম্যান রাজু, আর তোমায় অ্যাসিস্ট করবে বাহাদুর। বলে উঠলেন রাঘবেন্দ্র। দুই চোখে তার জেগে উঠল এক ঝিলিক। সেটা তনুর চোখ এড়ালো না। কিন্তু এই বাহাদুর কি? একে তো ঠিক। বাহাদুর ওখানকার এক হোমস্টের কর্মচারী, যার সহযোগিতায় মিষ্টি তার স্বামীকে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনতে পেরেছিল। কথা শেষ করতে না করতেই আবার বলে ওঠেন টিভি রিপোর্টের বোর্ড অফ ডিরেক্টর। তনু, তোমার মনে আছে সেই কাপলের কথা? অশ্নিস এবং মিষ্টি, দ্য ফার্স্ট সার্ভাইভার হু আর সাকসেসফুল টু এসকেপ ফ্রম দেয়ার। হ্যাঁ, শুনেছি বটে। মিষ্টি নামে সেই মহিলা তো তার ব্লগে এই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ বিবৃতিও দিয়েছেন। আমি মনে করি পুরোটাই গাল গল্প, ফলোয়ার্স বাড়ানোর নিনজা টেকনিক। বলে ওঠে তনুশ্রী। তনু, ডোন্ট বি সো জাজমেন্টাল। দেখো, হতেও পারে কাল্পনিক গল্প, কিংবা তারা দুজনেই হয়তো কোনো হ্যালুসিনেশনের শিকার, হয়তো দুজনেই ড্রাগস নিয়েছিল, কিংবা এমন কিছু দেখেছে যার হয়তো কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। আমি চাই তুমি কালই ওদের বাড়ি যাও এবং ওদের ইন্টারভিউ নিয়ে এসো। এমন একটা খবরে আমাদের চ্যানেলের টিআরপি কত বেড়ে যাবে, জাস্ট ইম্যাজিন তনু। ওকে, ইউ ক্যান গো নাও। কাল রিপোর্টটা সন্ধ্যার মধ্যে আমার টেবিলে চাই, কেমন? ওকে, বাই। বাস্টার্ড! কি ভাবি নিজেকে? আমরা কি ওর কেনা গোলাম নাকি? হ্যাঁ। রাগে দপদপ করে ওঠা শির দুটো প্রাণপণে হাত দিয়ে চেপে ধরে তনু তার 5 তলার ফ্ল্যাটে গ্লাসে স্কচ ঢালতে ঢালতে খানিকটা যেন অন্যমনস্ক হয়ে বলে ওঠে। হঠাৎ সেলফোনের রিং বেজে উঠতেই ঘোর কাটে তনুশ্রীর। ড্রেসিং গাউনটা ঠিক করতে করতে ফোনটা কানে তোলে। ওপাশ থেকে কিছুক্ষণের নিস্তব্ধতা। শোনা যায় ক্রমাগত ঝিঁঝি পোকার ডাক। হু ইজ দিস? আরে কথা বলছেন না কেন? আজব তো, রাত দুপুরে কল করে কি মশা করা হচ্ছে? হ্যালো? তনুশ্রীর গলা শুনে এবার ওপার থেকে ভেসে এলো এক অপার্থিব গলার স্বর। অদ্ভুত মাদকতা রয়েছে যেন সেই গলায়। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে সাপে ধরে। মানুষ কাকের মুক্তি নড়ে, সাপের বিষে নীলাভ শরীর, অভিশাপে বয়ে যায় দিন দিন। এই গলাটা খুব চেনা, ভীষণ চেনা। কোথায় যেন সে শুনেছে, কিন্তু কোথায়? হ্যালো হ্যালো। কথা শেষ হতে না হতেই ফোনটা বিপ বিপ শব্দ করে কেটে গেল। সেই রাত্রে এক অদ্ভুত স্বপ্ন দেখল সে। মোহিনী, গ্রহণ করো আমায়। তোমায় নিজের করে পেতে চাই আমি মোহিনী। তোমার প্রতিটা স্পর্শে আমি শিহরিত। তোমায় নিজের করে পেতে চাই। সে দেখতে পেল এক উলঙ্গ পুরুষ শরীর উদ্যম নগ্নতায় মেতে উঠেছে আদিম শরীরী খেলায়। তার পুরুষাঙ্গের উপবিষ্টে দণ্ডায়মান এক অতি লাস্যময় রমণী। এক ঢাল খোলা চুল তার হাওয়ায় ভাসছে। অসংখ্য সাপ কিলবিল করছে যেন। নিচে শুয়ে থাকা পুরুষটি তখনও আদিম খেলায় মত্ত। নারী অবয়বটি তখনও তার শরীর আন্দোলিত করে চলেছে, শুষে নিচ্ছে তার শেষ জীবনী শক্তিটুকু। ক্লান্ত দুই শরীর জুড়ে
ঝরে পড়া ঘামের গন্ধ নিয়ে চলেছে সেই নারী। হঠাৎ কোথা থেকে দৌড়ে এলো এক রাশ দমকা হাওয়া। সেই চুলের গোছা ধীরে ধীরে ধারণ করলো এক রাশ সাপে। অসংখ্য সাপ যেন ফলা তুলে দাঁড়িয়ে রয়েছে। স্বপ্ন খানিকটা পরিষ্কার হতেই তনুশ্রী দেখতে পেল তার মুখ। কিন্তু এ কি? কোথায় সেই সুন্দরী রমণী? এ তো এক পিশাচিনী। না না, পিশাচিনীও এত বিভৎস হয় না। তার মুখটা দুভাগে বিভক্ত। দুই পাটিতে দেখা যাচ্ছে সারি সারি তীক্ষ্ণ দাঁত, চোখের মণি সাদা। তার দুই হাত দিয়ে বেরিয়ে আসছে তীক্ষ্ণ নখ। সে সেই নখ দিয়ে নিচে শুয়ে থাকা ব্যক্তির সারা শরীর ক্ষত বিক্ষত করতে শুরু করলো। নিচে শুয়ে থাকা সেই ব্যক্তির মৃত্যু আর্তনাদে তখন কান পাতা দায়। রক্তাক্ত ক্ষতবিক্ষত শরীর থেকে টেনে বের করে আনলো হৃৎপিণ্ড। ধক ধক করতে থাকা সেই লাল মাংসপিণ্ড দুই হাতের শাড়ির মাঝে গুঁজে দিয়ে ভক্ষণ করতে লাগলো সেই নারী। কাতারে কাতারে অর্ধমানব এবং অর্ধ সর্পরূপী মানুষের দল ভিড় করে আসতে লাগলো। উফ, সে কি ভয়ঙ্কর দুঃস্বপ্ন! ঘুম ভাঙল তনুশ্রীর। সুনন্দ সান্যালের নিরুদ্দেশ হওয়ার পর থেকেই বারবার এই একই স্বপ্ন প্রতি রাতে ফিরে ফিরে আসে তার। আজকাল মাতাল হলেও মদ তাকে নিশ্চিন্তের ঘুম দিতে পারে না। সুনন্দ ওরফে স্যান্ডির সাথে তনুশ্রীর আলাপ হয়েছিল এক পেজ 3 পার্টিতে। তখন সে একজন সেলিব্রিটি রাইটার। বিভিন্ন পত্রপত্রিকা, নিউজ চ্যানেল থেকে প্রায় ডাক আসতো তার ইন্টারভিউয়ের। আসামের ডুবাকু গ্রামে তার যাওয়ার একমাত্র কারণ ছিল ঠিক এই স্বপ্নটা। অদ্ভুত মিল পেল সে। তাহলে কি সবটাই সত্যি? মিসেস মিষ্টিও তো তার ব্লগে এই ধরনের স্বপ্নের কথা বারবার উল্লেখ করেছিল, যেটা তার স্বামী প্রায় দেখত। সুনন্দেরও একই স্বপ্ন আসতো। ইনফ্যাক্ট শেষ 1 বছর ধরে সেও তো সেই একই স্বপ্ন বারবার দেখে আসছে। এর মানে কি? তবে কি সবটাই সত্যি? না, আর ভাবতে পারছে না সে। এবার রেডি হয়ে অফিসে যেতে হবে। আজ মিষ্টি আর উষ্ণিসের ইন্টারভিউ নেওয়ার দিন। তবে একটা খটকা থেকেই গেল। কাল রাতে ফোনটাকে করেছিল, আর এই কবিতার মানেই বা কি? স্ট্রেঞ্জ। সেখানে শো করছিল প্রাইভেট নাম্বার। কল ব্যাক করেও কোনো লাভ হয়নি। খানিকক্ষণ পরে গাড়ির হর্ন শুনেই বুঝতে পারলো অফিসের গাড়ি চলে এসেছে। সে আর বিন্দুমাত্র দেরি না করে ফ্ল্যাটের দরজা বন্ধ করে লিফটে উঠে পড়ল। জি বাটন প্রেস করতেই লিফট চলতে লাগলো নিচের দিকে। না না, এ হতে পারে না। এটা কি করে সম্ভব? তুমি তো না না, কাছে এসো না, একদম না। আমি কিন্তু চিৎকার করব। ম্যাডাম, ম্যাডাম! ড্রাইভারের ডাকে হঠাৎ সম্বিত ফেরে তনুশ্রীর। সারা শরীর জুড়ে অসহ্য যন্ত্রণা। চোখটা মুছে নিয়ে জানলার কাছে চোখ রাখল সে। আসামের পার্বত্য অঞ্চল, প্রকৃতির শোভায় তার বিষণ্ণ মনে যেন প্রাণের সঞ্চার ঘটল। আবারও সেই স্বপ্ন, তবে এবারেরটা একটু আলাদা। একটা অদ্ভুত পুরুষালী অবয়ব, অনেকটা স্যান্ডির মতো। তার অর্ধেক মানুষের এবং অর্ধেকটা বিশালাকায় সাপের। সে একটু একটু করে এগিয়ে আসছিল তনুশ্রীর দিকে, অকুত ভয়ে এই নারীর দুর্দমনীয় অভিলাষা আর অভীষ্ট পূরণের পথে। অভিশপ্ত যেই স্থানে সে যেতে চাইছিল না, আজ তাকে খানিকটা বাধ্য হয়েই যেতে হচ্ছে। স্বপ্নের বিভিন্ন ঘটনা তাকে ভীষণভাবে কৌতূহলী করে তুলছে। তাকে যে জানতেই হবে। তবে তার আগে সে তার রুটিন মাফিক সমস্ত কাজ সেরে নিয়েছিল। একটা জিনিস যেটা না বললেই নয়, আজ সকাল থেকেই ওর সাথে কিছু অদ্ভুত ঘটনা ক্রমাগত ঘটে চলেছে। তাহলে ঘটনাগুলো পরপর শুরু থেকেই শুরু করা যাক। গাড়ির হর্ন শুনে তনুশ্রী ফ্ল্যাটের দরজা বন্ধ করে লিফটে উঠে পড়ল। জি বাটনে প্রেস করতেই দ্রুত লিফট নামতে লাগলো নিচের দিকে। 5, 4, 3। হঠাৎই লিফটের লাইট ক্রমান্বয়ে জ্বলতে এবং বন্ধ হতে লাগলো। হঠাৎই তনুশ্রী টের পেল তার শরীর জুড়ে এক হিমেল ঠান্ডা হাওয়া বয়ে গেল যেন। খানিকটা ভয় পেয়ে পেছনে তাকাতে সে দেখতে পেল অন্ধকারে মিশে রয়েছে এক নারীর অবয়ব। খোলা চুল তার হাওয়ায় ভাসছে, মুখ থেকে বেরিয়ে আসছে দুর্বোধ্য ভাষা। সেই ভাষা ইহলোকের নয়,
লিফটের পাটাতন থেকে হাতখানেক ওপরে ভাসমান সেই নারী হঠাৎ ক্ষণক্ষণে গলায় বলে ওঠে, থাকবো না বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে সাপে ধরে। মানুষ খেকের মুক্তি নারে, সাপের বিষে নীলাভ শরীর, অভিশাপে বয়ে যায় দিন দিন। থরথর করে কেঁপে ওঠে তনুশ্রী। কানে হাত দিয়ে চিৎকার করে বলতে থাকে, না না, এই কবিতা তোমার লেখা না, এ তো স্যান্ডির। কিন্তু কে তুমি? কি করে জানলে এই কবিতা? তীব্র অট্টহাসি দিয়ে ফেটে পড়ল সেই নারীর অবয়ব। সেই একই সুরে বলে উঠল, কারণ যে ছিল তোর গায়ে, আজ সে আমায়। এই দেখ দেখ দেখ, দেখ না দেখ। এই বলে সে তার মুখটা বাড়িয়ে ধরল তনুশ্রীর দিকে। তনুশ্রী দেখতে পেল সেই মুখে কোনো প্রাণ নেই। হাঁ হয়ে থাকা বিশালাকায় চোয়ালের দুই পাটি জুড়ে সারি সারি তীক্ষ্ণ দাঁতের ফলা, আর সেই মুখের ভেতর যেন দেখা যাচ্ছে আরেকটা মুখ, একটা পুরুষের হাঁ হয়ে থাকা মুখ। সেই মুখে বিন্দুমাত্র মাংসের লেশ নেই, চোখের মণি দুটো যেন ঝুলছে, মুখটা হাঁ হয়ে খুলে রয়েছে। লিফট যখন গ্রাউন্ড ফ্লোরে পৌঁছলো, দেখা গেল লিফটের এক কোণে দুই হাঁটুর ভাঁজে মুখ লুকিয়ে বসে রয়েছে তনুশ্রী। প্লিজ ক্লোজ দ্য ডোর। অটোমেটিক ভয়েস মডুলেশনের এই একই শব্দ বারবার উচ্চারণ করাতে সম্বিত ফেরে তার। আচ্ছা, আপনাদের সাথে ঠিক কী কী ঘটেছিল মিস মিষ্টি? একটু ডিটেলসে আমাদের জানালে খুব ভালো হয়। রাজু, ক্যামেরাটা সেট করেছিস তো? হ্যাঁ, একদম মুখে ফোকাস কর। ওকে, অল ডান। ধীরে ধীরে ক্যামেরাম্যান তাদের দিকে ক্যামেরা ফোকাস করতেই হাতে মাইক নিয়ে তনুশ্রী প্রফেশনাল সাংবাদিকের মতো বলতে শুরু করে। নমস্কার, আমি তনুশ্রী। এই মুহূর্তে বসে রয়েছি আমাদের স্পেশাল গেস্টের সামনে। আসামের কিংবদন্তি সেই প্রত্যন্ত গ্রামের বিভীষিকার হাত থেকে যেই দম্পতি প্রথমবার পালিয়ে আসতে সক্ষম হয়েছিলেন, যার সহায়তায় এই গোটা রেস্কিউ অপারেশনটি সম্পন্ন হয়, তিনি হচ্ছেন মিসেস মিষ্টি। এবার আপনাদের সামনে জেনে নেওয়া যাক সেই দিনের কিছু ঘটনা। প্রথমেই বলি, টিভি রিপোর্টারের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আমরা জানতে চাইব সেই দিন ঠিক কী কী ঘটেছিল। খুকখুকে গলা খাঁকারি দিয়ে খানিকটা পরিষ্কার করে মিসেস মিষ্টি বলতে শুরু করলেন সেই দিনের ঘটনা। আসলে আমার স্বামী ভীষণ অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ। আসামের অভিযাত্রীদের একটি স্ক্র্যাপ বুক তার হাতে আসে, যেখানে ওই গ্রামে অনুষ্ঠিত একটি বীভৎস প্রথার কথা জানা যায়। হিউম্যান স্যাক্রিফাইস। কোনো এক দেবীকে তারা সমর্পিত করত এক তরুণ, এবং তার বদলে পেত অখণ্ড অমরত্ব এবং প্রভূত ধন ভাণ্ডার। তবে তাদের সীমানা নির্দিষ্ট। একমাত্র সেই দেবী ছাড়া অন্য কারোর গ্রামের বাইরে যাওয়ার উপায় নেই। তারা অমর হলেও সেই দেবীর হাতের খেলার পুতুল মাত্র। দেবী নিজেই তার শিকারকে স্বপ্নাদেশ দেন, ঠিক যেভাবে মাংসভোগী গাছ তার লাবণ্য ছড়িয়ে রাখে যাতে শিকারকে আকৃষ্ট করতে পারে। তারপর শিকার তার কাছে গেলে তার শরীর থেকে সমস্ত জীবনী শক্তি শুষে নিয়ে তাকে ছিবড়ে করে তোলে। দাঁড়ান, আপনি ওকে বারবার দেবী বলছেন কেন? হিন্দু শাস্ত্র মতে কোনো দেবী তো নরবলি গ্রহণ করেন না, তিনি তো মা, জগৎপালিকা। তনুশ্রীর কথা শুনে স্মিত হেসে বলে ওঠে মিষ্টি। সমুদ্র মন্থনের সময়কালে বিষ্ণুর মায়াবী মোহিনী রূপের লাবণ্যে মুগ্ধ হয়ে অসুরের দল প্রতারিত হয়। সেই মোহিনীর যে প্রতিবিম্ব জলে পড়েছিল, তার সাথে মিলিত হয় অসুররাজ ধূম্রিচরের ক্রোধাগ্নি। জন্ম হয় মোহিনীর। তবে এই মোহিনী স্বয়ং শ্রী বিষ্ণুর
মোহিনী রূপের অবতার। তার সাথে রয়েছে তার অসুররাজ পিতার অন্ধকারের বিপুল শক্তি। তাই তিনি একাধারে দেবী, অন্যদিকে পিশাচিনী বা দানবী। তার শরীরের অর্ধেক নারীর এবং বাকি অর্ধেক অংশ সাপের। আসামের সেই গ্রাম তাকে দেবী রূপে পুজো করে এসেছে, তাই তাকে দেবী বলে সম্বোধন করলাম। বুঝলাম। তবে কিছু প্রশ্ন থেকেই গেল। প্রথমত, আপনাদের সেই বাহাদুর হঠাৎ কার্বলিক অ্যাসিড নিয়ে গেল কেন? সে কি করে জানলো ওখানে কোন বিভীষিকার সাথে লড়াই করতে চলেছে? যদি লোকমুখে শুনেই থাকে তাহলেও একটা প্রশ্ন থেকেই যায়, ওখান থেকে কি আপনি এবং আপনার স্বামী ছাড়াও আরও কেউ বেঁচে ফিরে আসতে পেরেছিল? এবং সে কি এই কাহিনী সবার সামনে তুলে ধরেছিল? দ্বিতীয় প্রশ্ন, দেবীর যদি এতই ক্ষমতা থাকে তাহলে পরেও তো সে তার শোধ নিতে পারত। তার তো সর্বত্র অবাধ গতি। তাহলে? তনুশ্রীর কথা শুনে মিষ্টি কিছুক্ষণ কি যেন ভাবল, তারপর বলল, এই যে এতক্ষণ যে আপনি আমার সাথে কথা বলে চলেছেন, আমার স্বামী উষ্ণিসকে কি কোথাও দেখতে পেয়েছেন? না, কিন্তু আমি ভাবলাম উনি হয়তো অফিসে গেছেন। না, উনি অফিস যাননি। আসুন আমার সাথে। মিষ্টি হাত ধরে টানতে টানতে নিয়ে চলল একটি ঘরের সামনে তনুশ্রীকে। দরজা খুলতেই আঁতকে উঠে পেছনে সরে গেল তনুশ্রী। কি দেখছে সে? একটা কঙ্কালসার শরীর, তার হাত পা শিকল দিয়ে বাঁধা। ঘরের ভেতর থেকে ভেসে আসছে একটানা গড়গড় শব্দ। একটা অদ্ভুত গা গোলানো মাংস পচা গন্ধ যেন ভেসে এলো। নাকে হাত দিয়ে তনুশ্রী বাইরে ছুটে এলো এবং বেসিনের সামনে এসে হড়হড় করে বমি করে দিল। একটা মানুষ এতটা বিভৎসতা নিয়ে বেঁচে আছে কিভাবে? ঢকঢক করে পুরো গ্লাসের জলটা খেয়ে খানিকটা যেন ধাতস্থ হলো। এও কি সম্ভব? মিসেস মিষ্টি, এটা কি করে? চোখের জল মুছে মিষ্টি বলল, ওখান থেকে ফিরে এসে কেমন যেন বদলে গেল। প্রতি রাতে আমার সাথে বলপূর্বক সহবাস করত, বাধা দিতে এলে মারধর করত। একবার তো গলায় কামড়ে ধরেছিল। কোন ক্রমে ছাড়া পেয়ে দরজা বন্ধ করে লোক ডাকি, আর তারপর থেকেই এভাবে তাকে বেঁধে রাখতে হয়। রান্না করা খাবার সে কিছুই মুখে তুলতে চায় না, তার চাই শুধু কাঁচা মাংস। প্রথম প্রথম খুব চেষ্টা করতাম জানেন, পরে গিয়ে হার মানি। ডক্টর বলেছেন এটা নাকি এক ধরনের মানসিক রোগ, যাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার। একজন মানুষ তার মধ্যে অন্য এক চরিত্রকে অনুভব করে চলেছে অবিরত। আমার মন অন্য কথা বলে। আমার স্থির বিশ্বাস মোহিনীর সাথে সহবাসের পর তার শিকার হতে হয়নি, যার ফলে মুক্তি পেলেও তার মধ্যেও বেড়ে ওঠে মোহিনীর আদিম ক্ষুধা। সেও হয়ে ওঠে এই নরপিশাচ। তবে এসব মডার্ন সায়েন্স মানবেই বা কেন? তার মানে কি যে বা যারা মোহিনীর কবল থেকে মুক্তি পেয়েছে তারা হয়ে উঠেছে এমন নররাক্ষস? তাহলে তাহলে স্যান্ডিও কি? না, আর ভাবতে পারছে না সে। রহস্য ক্রমেই জটিল থেকে জটিলতর হয়ে উঠছে। এই সমস্ত কিছুর উত্তর লুকিয়ে আছে আসামের সেই অভিশপ্ত গ্রামে। আসামের পার্বত্য অঞ্চলের এই ছোট শহর মাকুমা। আঞ্চলিক ভাষার টান এখানে প্রবল, যদিও বাংলার সাথে যথেষ্ট মিল রয়েছে, তাই বলতে না পারলেও অন্ততপক্ষে বোঝা যায়। সময়টা মধ্যরাত। চন্দ্রিমার নীল আলোয় মায়াবী সেই রাত জুড়ে প্রকৃতির অপরূপ শোভা বৃদ্ধি পেয়েছে। হোমস্টের 2 তলার ব্যালকনিতে বসে তনুশ্রী ভাবতে লাগলো একের পর এক অপ্রত্যাশিত ঘটনাবলীর একটা জটিল সমীকরণ। একের পর এক জট পাকিয়ে চলেছে ক্রমাগত। বিশেষ করে এই অন্ধকারের বিভীষিকা, যিনি এই স্থানে মোহিনী রূপে পরিচিত। এমনিতেই আসাম রহস্যে আবৃত এক ভূমি, যেখানে দেবী কামাক্ষার মন্দির রয়েছে।
ভাবছি কাল একবার মায়ের দর্শনে যাব। তার আশীর্বাদ নিয়ে এলে আমার স্থির বিশ্বাস আমি সফল হবই। খানিকটা অন্যমনস্ক হয়ে গ্লাসে স্কচ ঢালতে ঢালতে হঠাৎ তার মনে হলো ঠিক এই মুহূর্তে যেন কেউ তার পেছনে এসে দাঁড়িয়েছে। ঘন ঘন নিঃশ্বাস পড়ছে তার। চকিতে পেছনে ঘুরে দেখল এক আবছা অবয়ব তার দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে। তার আকৃতি অন্ধকারে বোঝা যাচ্ছে না ঠিকই, তবে তার প্রজ্বলিত চোখ দুটি থেকে যেন এক অদ্ভুত মায়াবী আলো ঠিকরে বেরোচ্ছে। খানিকটা টালমাটাল পায়ে তার দিকে এগোতে যেতেই অদ্ভুত সেই মূর্তি যেন নিমেষে হাওয়ায় অদৃশ্য হয়ে গেল। আর ঠিক তখনই বিকট শব্দে বেজে উঠল তার ফোন। হ্যাঁ স্যার, আমি কিছুক্ষণ আগেই পৌঁছেছি। দেখা হয়েছে বাহাদুরের সাথে, তবে কিছু প্রশ্নের সদুত্তর আমি এখনো পাইনি। কেন জানি না, বেটা অনেক কিছু জানি তবে গোপন করছে। বাট আই উইল টেক কেয়ার অফ এভরিথিং। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আসতে তেমন কোনো অসুবিধা হয়নি, তবে মিষ্টির হাজব্যান্ডের যা অবস্থা দেখে এলাম সেটা ভাষায় বর্ণনা করা প্রায় অসম্ভব। ঠিক আছে, শুভরাত্রি। এক টানা ফোনের এই পার থেকে ক্রমাগত শোনা গেল। চিন্তিত মনে তনুশ্রী ধপ করে খাটে শুয়ে পড়ল। এক রাশ প্রশান্তি এসে গ্রাস করেছে তাকে। অদ্ভুত মোহময় পরিবেশ তাকে আচ্ছন্ন করছে যেন। মাথার শিরা দপদপ করে উঠল তার। ম্যাডাম, লোকাল থানার ওসি সাহেব এসেছেন আপনার সাথে দেখা করতে। সকাল প্রায় 10টা। হাই তুলতে তুলতে তনুশ্রী ড্রেসিং গাউনটা ঠিকঠাক করে দরজাটা খুলে দিল। বাইরে দাঁড়িয়ে রয়েছে ক্যামেরাম্যান রাজু। সরি ম্যাডাম, আপনাকে ডাকতে হলো। আমি জানি আপনি কদিন ধরে যা ধকল যাচ্ছে, শরীরেরও আর কি বা দোষ বলুন। নিজের চোখেই তো দেখলাম, গাড়ির ভেতরেও দুঃস্বপ্ন পিছু তাড়া করে বেড়াচ্ছে। এনিওয়ে, উনি আপনার দর্শন প্রার্থী। দর্শন প্রার্থী? বাবা, তুই এত ভালো বাংলা কবে শিখলি রে রাজু? তোর তো লেখক হওয়া উচিত ছিল। স্মিত হেসে বলল তনুশ্রী। ওকে, লেট হিম ইন। নমস্কার ম্যাডাম, শুভ সকাল। বিরক্ত করার জন্য দুঃখিত। আসলে অপর মহল থেকে অর্ডার আছে যে আপনাকে পূর্ণ সহযোগিতা করার, তাই না এসে থাকতে পারলাম না। গোলগাল এই ভদ্রলোককে দেখে অনেকটা যেন গোপাল ভাঁড়ের কথা মনে পড়ে গেল তনুশ্রীর। তবে সে ভীষণভাবে প্রফেশনাল, তাই মনের ভাব গোপন করেই স্বভাবচিত স্বরে প্রশ্ন করল। সো মিস্টার মনোরঞ্জন দাস বক্সী, আপনি যদিও নিজের নাম বলেননি, তবে আপনার ব্যাচ দেখে আপনার নামটা জানতে পারলাম। সে যাই হোক, লেটস গেট ব্যাক টু দ্য পয়েন্ট। দেখুন, আজ আমি যাব মায়ের দর্শনে। তারপর আমি এখানকার লোকাল মানুষজনদের সাথে এই মিসিং কেসগুলোর ব্যাপারে কিছু কথা বলতে চাই। শুনেছি এখানকার মানুষ বেশিরভাগই কুসংস্কারাচ্ছন্ন এবং ভীষণ একরোখা। তাই আমার একান্ত অনুরোধ, আমার সাথে যাতে একজন কনস্টেবলকে সিভিল ড্রেসে পাঠানো হয়। একটানা কথাগুলো বলে তনুশ্রী রিসেপশনে কল করলো। হ্যালো, হ্যাঁ, 2টো কফি আর 2টো প্লেটে করে টোস্ট অমলেট। পুলিশ ভদ্রলোক খানিকটা হাঁ করে তাকিয়ে রইলেন। তার চোখের ভাষা বুঝতে পেরে তনুশ্রীর কাট কাট জবাব ভেসে এলো। আপনাকে দেখে বুঝতে পেরেছি আপনি ভোজন রসিক, তাই একাধিকবার ব্রেকফাস্ট করলে নিশ্চয়ই আপনার কোনো আপত্তি নেই। তাছাড়া আমি একা খাবো আর আপনি বসে থাকবেন, সেটা তো হয় না স্যার। কি যে বলেন! তবে হ্যাঁ, এটা অবশ্য ঠিক, আমি একটু খেতে ভালোবাসি। সেটা দেখেই বোঝা যাচ্ছে। কিছু বললেন? হারিয়ে না মনোজ রঞ্জন বাবু, এই বললাম যে এই কেসে আপনার সহযোগিতা আমাদের একান্ত কাম্য। এই যা। নমস্কার, এই মুহূর্তে আমি চলে এসেছি আমাদের কামাখ্যা মন্দিরের দ্বারে। শোনা যায় এখানকার অতি প্রাচীন বনভূমি থেকে ভেসে আসা বাঘের গর্জন। তবে আজ আমি এখানে কামাখ্যার রহস্য খুঁজতে আসিনি, এসেছি মাকে দর্শন করতে। আপনারা দেখছেন লাইভ ফ্রম টিভি রিপোর্ট থেকে সরাসরি তনুশ্রী। ক্যামেরার পেছনে রয়েছে রাজু। তনুশ্রীর আদেশ মতো রাজু ক্যামেরাটা বন্ধ করে তনুশ্রীকে অনুসরণ করতে লাগলো। মন্দিরে ঢুকেই দেখা গেল বিপুল দর্শনার্থীদের দল, সবাই মায়ের দর্শন প্রার্থী।
লম্বা লাইন ঠেলে সামনের দিকে এগোতে যেতেই হঠাৎ তনুশ্রীর কানে এলো একটা মেয়েলি কর্কশ গলার স্বর। যাসনি যাসনি ওই গ্রামে, মারা পড়বি, সবাইকে মেরে দেবে, কেউ বাঁচবি নি, কেউ না। যা যা, এখান থেকে চলে যা, চলে যা। তনুশ্রী আশ্চর্য হয়ে চেয়ে রইল তার বিহবল দৃষ্টিতে। একটু একটু করে গুটি গুটি পায়ে এগিয়ে গেল তার দিকে। কিটব্যাগ থেকে একটা জলের বোতল এবং একটা বিস্কুটের প্যাকেট বাড়িয়ে ধরল সেই অপ্রীতিকর বৃদ্ধ মায়ের দিকে। ছলছলে দুই চোখ মেলে বলল, জানো ঠাম্মা, আমারও তোমার মতো একজন ঠাম্মা ছিল। 2 বছর আগে তাকে হারিয়েছি। কেন জানি না তোমায় দেখে তার কথা আজ খুব মনে পড়ল। তুমি কে? তোমার পরিচয় কি? তুমি কিভাবে জানলে আমি কেন এসেছি এখানে? সেই বৃদ্ধা তনুশ্রীর চোখের দিকে এক টানা দেখতে লাগলো। নিঃসন্দেহে তিনি ভিক্ষুক, তবে তার যে কিছু অলৌকিক ক্ষমতা রয়েছে সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। তিনি সস্নেহে তনুশ্রীকে কাছে ডাকলেন। মা, তোর কপালে যে দৈব যোগ দেখতে পাচ্ছি রে। তোর 2 চোখে রয়েছে অদম্য কৌতূহল এবং দৈব শক্তির ঝলক। তুই পারবি মা, তুই পারবি ওই গ্রামকে বিপদ মুক্ত করতে। দেখি দেখি মা, তোর হাতটা একবার দিয়ে দেখি, দে। তনুশ্রী ইতস্তত করে হাতটা সামনে বাড়িয়ে ধরল। বুড়ি অনেকক্ষণ কিসব যেন খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করল। শেষে বলল, মা তোর সাথে আছেন, তুই যে স্বয়ং মায়ের অংশ রে, তুই অপরাজেয়। ও তোর কোনো ক্ষতি করতে পারবে না সহজে। তবে তবে তুই নিজেও জানিস না তোর এই শক্তির কথা। এই নে, এইটা এইটা ধর। এই বলে সেই বৃদ্ধা তার হাতে বাড়িয়ে দিল একটি মাদুলি। মাদুলির একটি বিশেষত্ব রয়েছে। মাদুলির 2 প্রান্ত সমাপ্ত হয়েছে যেখানে, সেখানে রয়েছে এক দেবী। দেবী মহামায়ার মোহময়ী রূপ, যা দেখে সম্ভ্রম এবং ভক্তি 2 জাগ্রত হয়। শোন, মোহিনী তোকে ছলনায় আবদ্ধ করবে, তোকে তোর প্রয়োজনের রূপেও দেখা দেবে। তুই কিন্তু ভুলেও সেই ফাঁদে পা দিবি না, নইলে বিপদ। মোহিনী তোর সম্মুখে আক্রমণাত্মক ভঙ্গিমায় প্রকট হলেই তার কপালের ঠিক মাঝখানে এই মাদুলি চেপে ধরবি। মোহিনীর মৃত্যু নেই ঠিকই, তবে তাকে নরকে পাঠানো সম্ভব। যা যা, দেরি করিস না, সময় হাতে খুব কম। এক্ষুনি যা, এক্ষুনি যা, তুই যা, পালা। বৃদ্ধার অদ্ভুত এই ব্যবহার দেখে যেন খানিকটা হতাশ হলো তনুশ্রী। হঠাৎ বৃদ্ধা স্নেহময়ী রূপ ত্যাগ করে এমন আচরণ করতে লাগলো কেন? আর কিছু না ভেবে তনুশ্রী আর রাজু ধীরে ধীরে বেরিয়ে গেল গেট থেকে। ঘটনার আকস্মিকতায় সে যেন ভুলেই বসেছিল যে তারা এসেছিল কামাখ্যা মায়ের দর্শনে। একটা বিষয় মনে হতেই তনুশ্রী চকিতে পেছনে ফিরল, আর পেছনে ফিরে ভীষণভাবে চমকে গেল। যেন কোথায় সেই বৃদ্ধা? সেই জায়গায় তো একটা বিড়াল বসে জুলজুলে চোখে তাদেরই যেন দেখছে। কে ছিল সেই বৃদ্ধা? কেন করলো এত রহস্যের অবতারণা? এত কিছু সে জানলো কেমন করে? তবে কি 10 মহাবিদ্যার 7ম মহাবিদ্যার দেবী হলেন দেবী ধূমাবতী। পুরাণে উল্লেখ্য, এই দেবী পরিচিত এই অপ্রীতিকর বৃদ্ধারূপে, যিনি বৈধব্য বেশ ধারণ করে এই বিশ্ব চরাচরকে অশুভ শক্তির হাত থেকে ক্রমাগত রক্ষা করে চলছেন। এই দেবীর আরাধনা এতটাও সহজতর নয়। তন্ত্রবিদ্যায় পারদর্শী কোনো পবিত্র আত্মার তান্ত্রিক পুরুষ কিংবা মহিলা দেবী ধূমাবতীর আরাধনা করে তাকে আহ্বান করতে সক্ষম। পুরাণ মতে প্রতিনিন্দা সহ্য করতে না পেরে যখন দেবী সতী আগুনে আত্মবিসর্জন দেন, তখন তার দেহ হতে নির্গত ধোঁয়ায় জন্ম হয় দেবী ধূমাবতীর। তবে একটা বিষয় আমি এখনও অবগত নই, সেটা ভীষণই তাৎপর্যপূর্ণ এবং একই সাথে এই মোহিনীর সাথে সম্পর্কিতও বটে। এক টানা কথাগুলো বলে জিজ্ঞাসু দৃষ্টি মেলে তাকালেন প্রফেসর ইউসুফ আলী।
প্রসঙ্গত উল্লেখ্য, আসামে পৌঁছানোর পর সর্বপ্রথম তনুশ্রী তার সাথেই যোগাযোগ স্থাপন করেছিল। প্রফেসর একদিকে যেমন দ্য সিক্রেট অর্গানাইজেশন অফ ডিমন হান্টিং অ্যান্ড প্যারানর্মাল ইনভেস্টিগেশনের কর্ণধার, তেমনি একজন অভিজ্ঞ পুরাতত্ত্ববিদ। বিভূত জ্ঞানের অধিকারী এই ব্যক্তিকে দেখলে বোঝা যায় না যে তিনি কত বড় ব্যক্তিত্বের মানুষ। তনুশ্রী হোটেলে এসে দেখে প্রফেসর তার গোটা টিম নিয়ে হাজির। এই দলে রয়েছেন এক্স আর্মি, এক্স পুলিশম্যান থেকে শুরু করে হাই প্রোফাইল ফাইটার এবং একজন সিভিল সার্জন, যিনি একসময় ছিলেন একজন নামকরা মার্শাল আর্ট এক্সপার্ট। দেশ এবং বিদেশে এই সংস্থার নানাবিধ কর্মসূচি ইতিপূর্বে বিপুল জনপ্রিয়তা লাভ করেছে। এরা প্রত্যেকেই ওয়েল ট্রেন্ড এবং যে কোনো ধরনের অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করতে সক্ষম। সেটা কি প্রফেসর? আপনি ঠিক কি বলতে? কথা শেষ করতে না দিয়েই প্রফেসর ইউসুফ বলে উঠলেন, এই অকস্মাৎ দেবীর দর্শন লাভ, এও যে সৌভাগ্যের ব্যাপার। তুমি তো আফটারঅল কোনো সাধ্যী না, কিংবা তন্ত্রচর্চাও করনি, তাহলে তিনি তোমায় দর্শন দিলেন কেন? তার মানে এটাই দাঁড়ায় তিনি তোমার অপেক্ষাতেই ছিলেন। হয়তো তোমার হাত ধরেই মুক্ত হবে এই গ্রাম এবং তার অভিশাপ। সঠিক জানি না, তবে না থাক, আজ বরং আপনারা রেস্ট নিন। তবে আমাদের যথেষ্ট পরিমাণে সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ আপনি নিশ্চয়ই শুনেছেন মোহিনী এবং সেই গ্রামবাসী কতটা ভয়ঙ্কর এবং প্রাণঘাতী। এরপর কেটে গেছে বেশ কিছু বছর। সময়ের ক্ষত বুকে নিয়ে গ্রামে ফিরে এসেছে আগমনীর সুর। দগ্ধ গায়ে প্রলেপ লাগিয়ে আবারও সেই গ্রামে ফিরে এসেছে জীবনের স্বপ্ন। আজ সেই গ্রামে হাট বাড়ে উপচে পড়া ভিড়। বিজ্ঞাপনের অগ্রগতি সমাজ তথা পৃথিবীর মানচিত্রে বিপুল শস্য খেতে সবুজের নির্লিপ্ত আহ্বান জানান দেয় যে রাত কাটিয়ে এসেছে এক নতুন ভোর। যেই ভোর বার্তা বয়ে এনেছে অশুভ শক্তির ওপর শুভ শক্তির জয় অনিবার্য। বরদৈলীদের দাওয়ায় বসে একদল গ্রামবাসী হাঁক পারে, ও খুড়ো, থামলে কেন? গল্পটা তো বেশ জমছিল। বরদৈলে বুড়ো ওরফে গাঁয়ের মোড়ল বিশ্বম্ভর কলকেতে একটা টান দিয়ে গুড়ুক গুড়ুক করে এক গাল ধোঁয়া ছাড়তে ছাড়তে বলে ওঠে, শোনো ছেলের কাণ্ড, বলে কিনা গপ্প। ওরে হাবাগার দল, এই গ্রাম একদিন ছিল কলুষিত। আমারই এক পূর্বপুরুষ ছিলেন মহান তান্ত্রিক, সিদ্ধ পুরুষ। তারই ডাকে জেগে ওঠে সেই মায়াবিনী মোহিনী, গ্রাস করে এই গোটা গ্রাম। সবাই একে একে পরিবর্তিত হতে থাকে সর্প মানবে। এসব কি তোরা আর মানবি? গ্রামের উত্তর প্রান্তে যে সুবিশাল মা কালীর মন্দির রয়েছে, তার প্রতিষ্ঠাতা কে জানিস? একজন টিভি রিপোর্টার, তনুশ্রী ঘোষ, যার সহায়তায় আজ আমাদের গ্রাম প্রাণ ফিরে পায়। তবে পথ অতটাও সহজ ছিল না। সহজ ছিল না মোহিনীর বিনাশ করা। সকাল 8টা, গন্তব্য ডুবাকু। অভিযাত্রীদের একটা দল গভীর বনভূমির মধ্যে দিয়ে এগিয়ে চলেছে। হাতে উদ্যত রাইফেল, কারোর হাতে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন লাইট মেশিন গান, কেউ কাঁধে বয়ে নিয়ে চলেছে তাঁবু এবং খাবার। পথ অতি দুর্গম। সাথে রয়েছে জোনা কয়েক বন্দুকধারী কনস্টেবল এবং স্বয়ং ওসি মনোরঞ্জন বাবু। মাথার উপরে গনগনে সূর্যের তাপে চোখ ঝলসে যায়। বনের ভেতর থেকে ভেসে আসে হিংস্র সাপদের ডাক। ধীরে ধীরে সেই দল গিয়ে পৌঁছয় পাহাড়ের পাদদেশে। ঠিক ওপরেই রয়েছে সেই অভিশপ্ত গ্রাম। সবাই আজকে সন্ধে অবধি এখানেই তাঁবু ফেলব। সন্ধে হলেই রওনা দেব সেই গ্রামে। প্রফেসর ইউসুফ সবাইকে নির্দিষ্ট স্থানে ক্যাম্প করতে বলে তনুশ্রীকে ডাকলেন। শোনো, আজই শেষ রজনী। আজ সেই কাল অমাবস্যা, যখন অশুভ শক্তি আরও প্রকট হয়ে উঠবে। আমাদের সাবধান থাকতে হবে। যে কোনো মুহূর্তে তারা আমাদের আক্রমণ করতে পারে। আজ আমি সরাসরি গ্রামে না গিয়ে এখানে বিশ্রাম করতে বলেছি, তার একটা বিশেষ কারণ রয়েছে। যুদ্ধের পূর্বে সৈনিকদের বিশ্রাম অবশ্য প্রয়োজনীয়। তাছাড়া আমার এই অত্যাধুনিক ড্রোন এরই মধ্যে গ্রামে পাঠিয়ে সেখানকার পরিস্থিতি দেখে নেব নিজের চোখে। আমার ক্যাম্পে এসো। ল্যাপটপে চোখ রাখতেই তনুশ্রী দেখতে পেল প্রফেসরের পাঠানো সেই ড্রোনের মাধ্যমে
সারা গ্রামের চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। সেই গ্রামের রক্ত রাঙা মাটিতে জায়গায় জায়গায় পড়ে রয়েছে অর্ধনগ্ন মৃতদেহ। সেই মৃতদেহ খুবলে খুবলে খেয়ে চলেছে অর্ধমৃতের দল। তাদের শরীরের খানিকটা মানুষের মতো দেখতে হলেও শরীরের বাকি অংশ সাপের। বুকে ভর দিয়ে হেঁটে চলেছে সেই সরীসৃপের দল। অনতি দূরে এক অতিশয় বৃদ্ধ, যার মাথায় অবস্থান করছে বিশালাকায় দুটো শিং। সম্ভবত তিনি এই গ্রামের মোড়ল। মিসেস মিষ্টি তার ইন্টারভিউতে বারবার ওনার কথা উল্লেখ করেছেন। তাহলে এই সেই ব্যক্তি যার আহ্বানে জেগে উঠেছে শতাব্দীর ত্রাস মোহিনী। মিস তনুশ্রী, আমার কি... মুখের কথা মুখেই আটকে গেল মনোরঞ্জন বাবুর। তিনি হাঁ করে চেয়ে রয়েছেন ল্যাপটপের স্ক্রিনের দিকে। এসব কি? এগুলো কি ঠিক দেখছি আমি? আমাদের তো পিশাচের বিরুদ্ধে লড়াই করার কোনো ট্রেনিং নেই। কি করে লড়াই করবো এদের সাথে? ভয়ার্ত গলায় বলে উঠলেন ওসি সাহেব। গত বছরের 5ই জুন আপনার ছেলে অনিমেষ এই গ্রামে গিয়ে নিরুদ্দেশ হয়। আমরা সবটাই জানি। আমাদের নেটওয়ার্ক ঠিক কতটা বড় তার কোনো ধারণাই আপনার নেই। তাই ওই বিস্মিত দৃষ্টিটাকে প্রতিশোধ স্পৃহাতে রূপান্তরিত করুন। আর যদি মনে হয় আপনি ভয় পাচ্ছেন, এই মুহূর্তে আপনি আপনার কনস্টেবলদের নিয়ে এই স্থান ত্যাগ করতে পারেন। প্রফেসরের এমন কথায় তনুশ্রী এবং মনোরঞ্জন দুজনেই চমকে উঠল। খানিকটা ইতস্তত বোধ করে আমতা আমতা করে উঠলেন মনোরঞ্জন বাবু। আপনি মানে? আমি কি করে জানলাম তাই তো? প্রথমে কিছু কথা বলে রাখি। দাঁড়ান, তার আগে বাহাদুরকে ডাকি। বাহাদুর! ডাক শুনতেই বাহাদুর হাজির হয়ে সেলাম ঠুকে বলল, কিছু বলবেন সাহেব? তনুশ্রী, তোমার মনে নিশ্চয়ই প্রশ্ন জেগেছে সেদিন বাহাদুর কি করে জানলো সেই গ্রামে ঠিক কী রয়েছে, কি করেই বা সে তাদের বাইরে বের করে আনলো। সর্বোপরি সে কার্বলিক অ্যাসিড নিয়ে গেলই বা কেন? সে তো জানতোই না ওখানে কি আছে। কথা শেষ করে চোখে কৌতুক নিয়ে সবার দিকে এক দৃষ্টে তাকিয়ে প্রফেসর স্মিত হেসে বললেন, কারণ বাহাদুর যে সে লোক নয়। সে আমাদের অর্গানাইজেশনের একজন দক্ষ ডেমন হান্টার। আমরা বিভিন্ন জোন ভাগ করে কাজ করে থাকি। আমাদের দলের বাকিরাও দেশ এবং বিদেশে নানান পেশার সাথে যুক্ত থেকে আমাদের অর্গানাইজেশনের জন্য তথ্য সংগ্রহ করে। তনুশ্রী, তুমি আমাদের সাথে যোগাযোগ না করলেও আমি ঠিকই করতাম। আমি তোমায় বাধ্য করেছিলাম এই মিশনে আমাদের সাথে আসার জন্য। তোমাদের বস রাঘবেন্দ্রও আমার হয়েই কাজ করে। আমি জানতাম তুমি তোমার প্রেমিক সুনন্দকে হারিয়েছ। এই মিশনে তাদেরই প্রয়োজন যারা তাদের আপনজনদের হারিয়েছে এই মোহিনীর হাতেই। আশা করছি তোমরা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছো। ইতিমধ্যে সেই ড্রোন এসে হাজির হয়েছে সস্থানে। ড্রোনের ভেতর থেকে সূক্ষ্ম ক্যামেরায় রেকর্ড করা ফুটেজ সংগ্রহ করে ড্রোনটি নিষ্ক্রিয় করে দিলেন প্রফেসর। তারপর তাঁবুর বাইরে বেরিয়ে এসে সকলের উদ্দেশ্যে বললেন, বন্ধুরা, আমরা এই মুহূর্তে একত্রিত হয়েছি এমন একটি শুভ কাজের জন্য যেখানে শুধু গোলা বারুদ বন্দুক কোনো কাজে নাও আসতে পারে, তবে পর্যাপ্ত পরিমাণে কার্বলিক অ্যাসিড, তন্ত্র দ্বারা অভিষিক্ত স্বয়ং কাল ভৈরবের ত্রিশূল আমাদের সাথে রয়েছে। ভয় কিসের? তোমরা নিশ্চয়ই ভোলনি শপথ গ্রহণের দিন, যেদিন আমরা সবাই প্রতিজ্ঞা করেছিলাম আমরা শুভ শক্তির সাহায্য নিয়ে বিনাশ করব অশুভ শক্তির। আজ আবারও একবার সেই দিন আগত। আমাদের মৃত্যু অবধি হতে পারে এই মিশনে, তবে জয় আমাদের হবেই। হবেই। রাতের কুহেলিকা চাঁদের আলোয় ম্রিয়মান বনভূমির মাঝে ছড়িয়ে দিল মায়াবী উষ্ণতা। ছায়া ছায়া অবয়বগুলো একের পর এক পাহাড় বেয়ে উঠতে লাগলো গন্তব্যের পথে। বনের মধ্যে থেকে ভেসে আসতে থাকে কখনো হায়নার হাসি, মাথার ওপর ডেকে যায় রাত জাগা পাখি, ক্ষণে ক্ষণে শিহরিত হতে থাকে তাদের দেহ। অস্ত্রে সজ্জিত ডিমান হান্টারের দল যখন তনুশ্রী এবং রাজুকে নিয়ে গ্রামে পৌঁছল, তখন রাত প্রায় 12টা। শুনশান গ্রামে তখন বিরাজমান মৃত্যুর বিভীষিকা। সামনে পুরো টিমটাকে ক্যামেরাবন্দি করে চলেছে তনুশ্রীর অ্যাসিস্ট্যান্ট রাজু। ঠিক এমতাবস্থায় ঢং ঢং করে প্রবল ঘণ্টা বেজে উঠল। একটানা তীব্র সেই ঘণ্টার ধ্বনি।
সবার কানে যেন তালা ধরিয়ে দিল। আয় 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 আয়। কোনো এক অদৃশ্য কণ্ঠস্বর যেন ফিস ফিস করে বলে উঠল। বাতাসে ছড়িয়ে পড়ল সেই শব্দের প্রতিধ্বনি। দলে উপস্থিত প্রতিটি পুরুষের মধ্যে দেখা দিল পরিবর্তন। যারা এতক্ষণ আধুনিক আগ্নেয়াস্ত্র ধরেছিল তাদের উদ্যত রাইফেলের নল তুলে ধরল একে অপরের কপালের দিকে। মোহিনী সৃষ্টি করেছে তার মায়াজাল। সেই মায়াজালে আমরা সবাই বন্দী। সে বশ করতে চাইছে, বিনা যুদ্ধে সে আমাদের পরাজিত করতে চাইছে, কিন্তু আমি সেটা হতে দেব না। যাদের হাতে ধরা ছিল কাল বহিরবের ত্রিশূল তাদের দিকে তাকিয়ে নির্দেশ দিলেন প্রফেসর। বাহাদুর, প্রত্যেকের শরীরে স্পর্শ করা ওই ত্রিশূল। দেরি করো না, নইলে আমাদের সবার প্রাণ সংশয় রয়েছে। বাহাদুর তার নিজের হাতের ত্রিশূল এক এক করে সবাইকে স্পর্শ করাতেই তারা নিজেদের হাতের অস্ত্র মাটিতে ফেলে লুটিয়ে পড়ল। ওরা এখন কিছুক্ষণ আচ্ছন্ন থাকবে, তবে সাবধান, প্রত্যেকে কানে তুলো গুজে নাও। কোনো শব্দ যেন কানে না যায়। শুধু একে অপরের হাত ধরে সামনে এগিয়ে চলো। কোনো কিছু বলতে হলে ইশারাই বলো। হতভম্ব হান্টারদের সাথে আচ্ছন্ন অবস্থাতেই তাদের কানে তুলো গুঁজে গোটা টিম এগিয়ে চলল আরও ভেতরে। প্রফেসর আকাশের দিকে চেয়ে দেখলেন ধীরে ধীরে চাঁদকেও গ্রাস করছে অন্ধকার, অমাবস্যার অন্ধকার। তারা তাদের মাথার টুপিতে লাগানো ফ্ল্যাশ লাইট অন করে দিল। হঠাৎ তারা অনুভব করতে পারল তাদের পায়ের নিচের মাটি যেন কাঁপছে। ভূমিকম্প নাকি? নিজের মনে মনেই বলল তনুশ্রী। পরক্ষণেই দেখা গেল শয়ে শয়ে উন্মুক্ত অর্ধ সরীসৃপের দল এঁকে বেঁকে এগিয়ে আসছে তাদেরই দিকে। প্রফেসর হাতের আঙুল ওপরে তুলে নির্দেশ দিলেন। এই নির্দেশ তাদের পরিচিত। 1, 2, 3, চার্জ! ইতিমধ্যে আচ্ছন্ন ভাব কেটে গেছে তাদের। রাইফেলগুলো সংগ্রহ করে ঝাঁকে ঝাঁকে গুলি ছুঁড়তে লাগলো তাদের দিকে। তীব্র আর্তনাদে ভরে উঠল চতুর্দিক। গুলি বারুদের ধোঁয়া ধীরে ধীরে কাটতেই দেখা গেল রক্তাক্ত লাশের পাহাড়। ডিমান হান্টারদের মধ্যে জখম হয়েছে বেশ কয়েকজন। তনুশ্রী নিজেও বেশ জখম হয়েছে। তার পায়ে সৃষ্টি হয়েছে গভীর ক্ষত, সেখান থেকে চুঁইয়ে পড়ছে টাটকা লাল রক্তের ধারা। আশেপাশে প্রচুর জখম হান্টারের মেম্বার। তবে এই যুদ্ধ যে সবেমাত্র শুরু হলো। ইতিমধ্যে তারাও বেশ কয়েকজন অর্ধ সর্পরূপী পিশাচদের নিধন করেছে। তবে তাদের বুলেটে গুলি যে সামান্য নয়, কোনো সামান্য গুলি এদের স্পর্শও করতে পারবে না। যে এই সমস্ত গুলি বিশুদ্ধ গঙ্গার জলে শোধন করা হয়েছিল মিশনের শুরুতেই। তারা প্রত্যেকেই যে ওয়েল ট্রেন্ড। পিশাচদের কেউ সমাপ্ত হয়েছে গুলির আঘাতে, কেউ ত্রিশূলের ঘায়ে, কারোর গায়ে ছড়ানো হয়েছিল সাপের জোম, কার্বলিক অ্যাসিড। মোহিনী, তোমার অন্ধকারের সাম্রাজ্য আজ ধ্বংসের পথে। কোথায় তুমি? কোথায় সেই মোড়ল? সামনে এসো। ক্ষমতা থাকলে আমাদের মোকাবিলা করো মোকাবিলা। ইতিমধ্যে ওসি সাহেব গর্জে উঠলেন। ওই ওই ওটা কি? থানার সেকেন্ড অফিসার অরবিন্দবাবু হাতে চেপে ধরল কার্বলিক অ্যাসিডের বোতলটি। ইতিমধ্যে তাদের দলে নিহতের সংখ্যাই বেশি। নিহত হয়েছে ক্যামেরাম্যান রাজু, এনকাউন্টার স্পেশালিস্ট ঘনশ্যামবাবু। ডিমন হান্টারদের মধ্যেও নিহতের সংখ্যা নেহাত কম নয়। দাঁতে দাঁত চেপে তনুশ্রী বলে উঠল, এদের প্রত্যেকের মৃত্যুর প্রতিশোধ আমি নেবই। তনুশ্রীর ধারণ করা মাদুলি হঠাৎ যেন নীল আভা ছড়াতে লাগল। অবাক বিস্ময়ে তাকিয়ে রইল সবাই। এর মানে কি? তনুশ্রী নিজেও হতবাক হয়ে লকেটের দিকে তাকিয়ে রইল। হঠাৎই এক ঝাঁক কৌতূহলী চোখের দৃষ্টি গিয়ে পড়ল ওসি সাহেবের নজর অনুসরণ করে এক বিশালাকায় ধূমায়িত কুয়াশার স্তরের দিকে। একটু একটু করে সেটা এক অবয়ব ধারণ করছে যেন। ধীরে ধীরে সেই অবয়ব স্পষ্ট হতেই সবাই দেখতে পেল এক লাস্যময়ী নারী দুই হাত দুই দিকে প্রসারিত করে আহ্বান করে চলেছে। তার শরীর শূন্যে ভাসছে যেন, বিড়বিড় করে অনবরত মন্ত্রোচ্চারণ হয়ে চলেছে। তার ঠিক পেছনে দুই হাতে ভর দিয়ে এগিয়ে আসছে একটি পুরুষ। তার হস্তে ধারণ করা একটি ধূমায়িত
তার হস্তে ধারণ করা একটি ধূমায়িত মালসা। সকলে বিহবল দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। তার উন্মত্ত বক্ষদেশ, নীলাভ শরীর, খোলা চুল বাতাসে ভাসছে। ধীরে ধীরে সে এগিয়ে আসছে তাদেরই দিকে। প্রফেসর এবং তার দল এক পা করে পিছু হটতে থাকে। অনতি দূরে স্থিত পাহাড়ের পাদদেশ, তারপরেই গভীর খাদ। হঠাৎই তনুশ্রীর দিকে তাকিয়ে সেই মোহময়ী নারী বলে ওঠে, তোর প্রেমিক যে আজ আমার গোলাম। গত কয়েক বছর ধরে যার জন্য দিন রাত অপেক্ষা করেছিস, যাকে দেখার জন্য রাতের পর রাত কেঁদেছিস, তাকে দেখবি না? হ্যাঁ, দেখবি না তাকে? মোহিনীর কথাই ভুলো না, ও তোমায় বিভ্রান্ত করতে চাইছে। প্রফেসর, এই লড়াইটা আমার। আমি স্যান্ডির মৃত্যুর প্রতিশোধ নেবই। এই বলে তনুশ্রী এক পা করে এগিয়ে আসতে থাকে মোহিনীর দিকে। চকিতে সবাই দেখতে পেল মোহিনীর ঠিক পেছনে অন্ধকার থেকে আরও একটা ছায়া অন্ধকারের বুক চিরে এগিয়ে এলো। একটি পুরুষ, সুগঠিত বক্ষ, পেশিবহুল শরীর, খাঁজ কাটা সেই শরীরে মেয়েদের লেশ মাত্র নেই। তনুশ্রী মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে চলল তার দিকে। ঠিক সেই সময় তাদের মাঝে লাফিয়ে পড়ল মনোরঞ্জন বাবু, হাতে উদ্যত রাইফেল। মিস তনুশ্রী, ওইদিকে যেও না দয়া করে। দেখতে পাচ্ছ না, ওটা একটা চলমান মৃত শরীর, যার শরীরে মাংসের চিহ্নটুকু নেই। চোখ দুটো ঠেলে বেরিয়ে এসেছে বাইরে। সে এখন আর তোমার প্রেমিক নেই। ঘোর কাটল তনুশ্রীর, কিন্তু সাবধান হতে না হতেই প্রফেসর তার দিকে ছুঁড়ে মারলেন পবিত্র গঙ্গার জল। নিমেষে সেই পুরুষ অবয়বটি স্বরূপ ধারণ করে ঝাঁপিয়ে পড়ল তনুশ্রীর ওপর। তনুশ্রী বুঝতে পারল মোহিনীর মায়ায় এতক্ষণ আবদ্ধ হয়ে সে তাকে যা দেখিয়েছে পুরোটাই যে মায়া। তনুশ্রীর ওপর সেই হিংস্র শিকারী সাপদের মতো ঝাঁপিয়ে পড়তেই বাহাদুর তার ত্রিশূল গেঁথে দিল ঠিক পিঠ বরাবর। তীব্র আর্তনাদ করে উঠে কাঁপতে কাঁপতে সে মাটিতে লুটিয়ে পড়ল এবং নিমেষে পরিণত হলো একতাল ছাই ভস্যে। তার মৃত্যু দেখে এবার মোহিনী ধারণ করলো প্রলয়ঙ্করী রূপ। উধাও হলো তার মোহময় লাবণ্য। তার কোমর থেকে নিচের অংশ পরিণত হলো সাপে। তার চুলগুলো যেন অসংখ্য সাপের মতো কিলবিল করতে লাগলো। চোয়াল দীর্ঘ থেকে দীর্ঘতর হতে লাগলো। চোয়ালের দুই শাড়িতে দেখা গেল অসংখ্য তীক্ষ্ণ দাঁতের শাড়ি। মোহিনীকে তবে কি আর পরাস্ত করা গেল না শেষমেশ? নেলা খ্যাপা গোছের একটা লোক গল্পের মাঝে ফোড়ন কেটে বলল, ওরে হতভাগা মেনছে, আমার শেষ করতে তো দিবি নাকি? হ্যাঁ, যা যা, দূর হয়ে যা সামনে থেকে, যা। গল্পের রেসটাই মাটি করে দিলি, দূর হ। ও খুড়ো, রাগ করছো কেন? তোমার কাছে গল্প শুনতে আসি কেন জানো? কারণ আজও তুমি প্রাচীন পদ্ধতিতে গল্প বলতে পারো। বলো সেই সব অভিজ্ঞতার কথা যেটা আমরা তোমার মুখ থেকে না শুনলে আমাদেরই খাবার হজম হতে চায় না। এই যে আমরা আধুনিক জগতে বাস করছি, চারিদিকে কত আলো, হাতে মুঠোফোন, ঘরে ঘরে ল্যাপটপ, তবুও যে তোমার গল্পের নেশা আমরা ছাড়তে পারি না। এই যে তুমি চাইলেই সিগারেট কিনে খেতেই পারো, তবুও মান্ধাত্তা আমলের সেই কলকেতের তামাক ভরে খাও। কত ভালো লাগে দেখতে জানো? মনে হয় যেন সময় যন্ত্রে চেপে চলেছি শতাব্দী পেরিয়ে। তার কথায় যেন একটু গলল বিশ্বম্ভর খুঁড়ো। খুকখুকে গলাটা একটু পরিষ্কার করে ফের বলতে শুরু করলো সে, ফায়ার! প্রফেসরের আদেশ পেতেই ঝাঁকে ঝাঁকে গুলি ছুটে এলো মোহিনীর দিকে। কোনো এক অদৃশ্য শক্তি বলয় তখন ঘিরে রেখেছে মোহিনীকে। রাত্রির সম্রাজ্ঞী মোহিনীর শরীর পরিণত হয়েছে ছায়া শরীরে। সেই শরীর ভেদ করে একের পর এক বুলেট গিয়ে ভূমি স্পর্শ করছে। তুচ্ছ মানব সন্তান, আমি স্বয়ং অসুররাজের কন্যা, শ্রী বিষ্ণুর প্রতিবিম্ব এবং আমার পিতার ক্রোধাগ্নি থেকে আমার জন্ম। তোদের ইহ জগতের কোনো অস্ত্র যে আমার কোনো ক্ষতি সাধন করতে পারবে না। আজ এই গ্রামে আবারও রক্ত ঝরবে। তোদের হত্যা করে তোদের আত্মাকে চিরতরে আমার মধ্যে সমাহিত করব। আমি হয়ে উঠব যেও আমার। তোদের পবিত্র আত্মার সান্নিধ্যে আমি হয়ে উঠব যেও।
এদিকে সেই গাঁয়ের তৎকালীন মোড়ল একইভাবে মন্ত্র উচ্চারণ করে চলেছে। সেই এক ঝাঁক গুলির একটিও বিদ্ধ করতে পারল না মোহিনীকে। মোহিনীর চুল দীর্ঘ থেকে দীর্ঘতর হতে হতে সেই চুলে অবস্থিত অসংখ্য সাপের দংশনে একে একে মৃত্যুর কোলে ঢলে পড়তে লাগলো এক এক করে ডেমন হান্টার এবং পুলিশ বাহিনী। ঘটনাস্থলে প্রাণ হারালেন ওসি মনোরঞ্জন বাবু, সেকেন্ড অফিসার অনিমেষ প্রমুখ। প্রফেসর চোখের ইশারায় বাহাদুরকে নির্দেশ দিতেই সে কাল ভৈরবের ত্রিশূল নিক্ষেপ করল মোড়লের বুক লক্ষ্য করে। প্রফেসর জানতেন যে এই মন্ত্র মোহিনীর শক্তি দ্বিগুণ করে তুলছে। মোড়লকে হত্যা না করলে মোহিনীকে পরাস্ত করা প্রায় অসম্ভব। ধীরে ধীরে মোহিনী আরও কাছে এগিয়ে এলো। তনুশ্রী টের পেল এক মাংস পচা দুর্গন্ধ। সে এক হাতে তনুশ্রীর গলা লক্ষ্য করে তাকে শূন্যে তুলে ধরল। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তার চোখ একটু একটু করে বুজে আসছে যেন। প্রফেসর এবং বাহাদুর দাঁড়িয়ে রইল হতভম্বের মতো। এই অশুভ শক্তির সামনে তারা যে নিতান্তই সাধারণ। কিভাবে লড়াই করবে তারা? ঠিক সেই মুহূর্তে তনুশ্রীর কানে কে যেন ফিসফিস করে বলে উঠল, মোহিনীর কপালের ঠিক মাঝ বরাবর তোকে দেওয়া ওই মাদুলি চেপে ধর। দেরি করিস নে বাছা, নইলে আর কেউ বাঁচবে নি, কেউ না। চোখ বোজার আগে তনুশ্রীর মহামায়াকে স্মরণ করে সেই মাদুলি চেপে ধরল মোহিনীর কপাল বরাবর। ধপ করে মাটিতে পড়ে যেতেই তনুশ্রী দেখতে পেল মাটি আবারও কেঁপে উঠছে। শুনতে পেল প্রফেসরের ডাক। তনুশ্রী বুকে ভর দিয়ে কোনো ক্রমে পিছিয়ে আসতেই মাটি সজোরে কেঁপে উঠে দুই ভাগে বিভক্ত হয়ে গেল। নিচে দেখা গেল ছুটন্ত লাভার মাঝ হতে বেরিয়ে আসছে অসংখ্য হাত। সেই সব হাত মোহিনীকে টানতে টানতে নিয়ে চলল পাতালে। ধীরে ধীরে আবার পরিবেশ শান্ত হলো। পড়ে রইল মৃত মানুষ এবং অর্ধমৃতের দল। আজ সেসব অতীতের চিহ্ন বহন করে এই গ্রাম এগিয়ে চলেছে অগ্রগতির পথে। আচ্ছা খুড়ো, মোহিনী কি তবে মারা পড়ল? আরেক শ্রোতার কথায় চটক ভাঙল খুঁড়োর। মুখ থেকে কলকে নামিয়ে এক বুক ধোঁয়া ছেড়ে বলল, ওরে না রে না, শোনা যায় 10 বছরে একবার পাতাল এবং ইহলোকের দরজা উন্মুক্ত হয়। তখন যদি কোনো ইহলোকের বাসিন্দা কোনো অন্ধকারের শক্তিকে স্মরণ করে নিজের স্বার্থ চরিতার্থ করতে, তখন বেরিয়ে আসে সেই সব পাতালের বিভীষিকা। সূর্যাস্তের লাল রং আকাশের গায়ে ছড়িয়ে পড়েছে। দিকে দিকে বেজে উঠেছে শঙ্খধ্বনি। একে একে খুদেদের দল মাঠ থেকে খেলা সাঙ্গ করে রওনা দিল বাড়ির দিকে। এবার তাড়াতাড়ি বাড়ি না ফিরলে নির্ঘাত বকুনি শুনতে হবে। গ্রামের পূর্ব দিকে যে স্থানে অবস্থিত মহাশ্মশান, হঠাৎ করে দেখা গেল এক ধুলোর ঝড়। শনশন করে বইতে লাগলো চিতার ছাই, বাতাসে পোড়া গন্ধ। ধূলিকণা এবং ছাই মিশ্রিত সেই ঝড়ের মাঝে ফুটে উঠল এক আবছা অবয়ব। ধীরে ধীরে সেটি পরিণত হলো এক নারী মূর্তিতে। তার খোলা চুল মাটি স্পর্শ করেছে, তার উন্মুক্ত বক্ষ যুগলে শতাব্দীর খিদে। তার চোয়াল ধীরে ধীরে দীর্ঘায়িত হতে লাগলো। মুখের দুই পাটিতে দেখা দিল সারি সারি তীক্ষ্ণ দাঁত। কোমর থেকে পা অবধি তার এক বিশালাকায় সাপের মতো, সারা শরীর নীলাভ আভা দ্বারা বেষ্টিত। সে হাওয়ায় ভর করে এগিয়ে চলল খুঁড়োর বাড়ির দিকে। বড্ড খিদে পেয়েছে। এত বছর বাদে বংশের আর এক বাদী আমায় আহ্বান করছে। আবারও আমি ফিরে এলাম। ফিরে এসেছি আরো দ্বিগুণ শক্তি সঞ্চয় করে। গল্প শেষ করার পর খুঁড়ো দাওয়া ছেড়ে ধীরে ধীরে প্রবেশ করলো বাড়ির অন্দরমহলে। পরিধান করলো রক্তাম্বর, কপালে এঁকে দিল তিলক। শুরু হলো মন্ত্র উচ্চারণ। আচমকা ধেয়ে আসা বাতাসে এক এক করে বাতিগুলো নিভতে শুরু করলো। ঘরের মাঝে দেখা দিল সেই আবছা নারীর অবয়ব। দুজনের মুখেই ফুটে উঠল কুটিল হাসি।
দুই নারী পুরুষ মেতে উঠল প্রকৃতির আদিম খেলায়। তীব্র চিৎকারে ভরে উঠল চারিদিক। রাতের নিস্তব্ধতা খান খান করে মিশে গেল আগামী দিনের এক কঠিন শপথ বাক্য। মোড়লের চোখের মণি ধারণ করল ধূসর জগতের প্রতিনিধিত্বের আশ্বাসবাণী নিয়ে। মানুষ যখনই প্রকৃতির বিরুদ্ধাচারণ করেছে, ধ্বংস করেছে, নেমে এসেছে প্রকৃতির অভিশাপ। মোহিনীর সবচেয়ে বড় শক্তি এই জগতের মানুষের লোভ, লালসা, কাম, বিকৃতি এবং অত্যধিক প্রত্যাশা। মোহিনী কি তবে আবারও ফিরে আসবে? আবারও কি শুরু হবে তার ধ্বংসলীলা?